রাজারটা দিচ্ছে যে মুক্ত মনের নাগরিকরা মুক্ত মনের নাগরিকরা যাতে একটা জায়গায় নির্ভয়ে মিলিত হয়ে তাদের আলাপ আলোচনাগুলো চালাতে পারে, এই সুযোগটা দিচ্ছে রাজারটা। এবং সেটা দিচ্ছে একটা পরিকল্পিতভাবে, যে আমি শ্রেণী বিভক্ত সমাজ চাই, আমি শ্রেণীহীন সমাজ চাই, আমি বুর্জোয়া সমাজ চাই। এই যে নানান রকম লেভেল রয়েছে, নানান মতের, নানা মুনির নানা মতের সমাজ, আমি এরম চাই, আমি ওরম চাই। আমি বলছি না, কাঙ্ক্ষিত সমাজ। নাগরিকরা উদ্যোগ নিচ্ছে যে কোন দিকটা হলে ভালো হয়, কোনটা মূল্য, কোনটা ভালো বাছাই। এই জন্যে লেখা আছে, দেখুন, অনুসন্ধান পর্ব। প্রজেক্টের তলায় লেখা আছে অনুসন্ধান পর্ব। এখনই আমরা কাজে নামছি না, কাল সকালবেলায় কলেজ স্ট্রিটে মিছিল, পরশুদিন হাওড়া ব্রিজ অবরোধ, এসবের মধ্যে যাচ্ছি না। কি উদ্দেশ্য জানলাম না, অবরোধ করে দিলাম। কি সমাজ গড়বো জানি না, মিছিল করে দিলাম। তা পুজোকে পড়ার মধ্যে আমরা যাচ্ছি না। রাজারটার এই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা আপনাদের খুব কাছে পেয়ে ঘরোয়াভাবে জানাচ্ছি যে মুক্ত মনের নাগরিকদের একটা নির্ভয়ে আলোচনা কেন্দ্রর নাম রাজারটা, এবং আলোচনাটা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত হয়, যাতে আমাদের কাঙ্ক্ষিত সমাজটা আমরা সুন্দরভাবে নিজেরা নাগরিকরা গড়ে নিতে পারি। তো আমার সৌভাগ্য হয়েছিল চিফ মিনিস্টার প্রফুল্ল সেনের কাছে যাওয়ার। সৌভাগ্য এই জন্য বলছি, এক ভদ্রলোক, ওনার খুব ঘনিষ্ঠ, আলিপুর কোর্টে আমার সাথে কথাবার্তা শুনে বলছে যে আপনাকে আমার একটু দরকার। আমি বললাম আমাকে দরকার? আমি তো মামলা মোকদ্দমা করি। বলে না, একজনের কাছে নিয়ে যাও, তিনি এরম লোক খুঁজছেন। তা আমি বললাম কোথায় নিয়ে যাবেন কে জানে, একজন বলতে কে বোঝাচ্ছে। তো উনি গাড়িতে তুলে নিয়ে চললেন। এই বোধহয় নিরুদ্দেশ যাত্রা হচ্ছে। তা গিয়ে রাসেল স্ট্রিটে গাড়িটা থামালেন, থামিয়ে বললেন উঠুন। দোতলা না তিনতলায় গেলাম। এক বৃদ্ধ ভদ্রলোক বিছানায় শুয়ে আছে। উনি বললেন, দাদা দাদা আপনাকে যাকে দেবো বলেছিলাম, এনে দেবো বলেছিলাম, তাকে এনেছি। আমি তো প্রণাম করলাম, শুয়ে রয়েছেন। তা উনি উঠে বসলেন বিছানায়, বললেন হ্যাঁ ভাই, আপনাদের আমি চাইছি। আমার তো মানে আয়ু শেষ হয়ে এসছে, তবু ভবিষ্যৎ নাগরিকদের যাতে আমরা একটা পথ দেখাতে পারি, একটা সুচিন্তিত সমাজের দিকে নিয়ে যেতে পারি, এগুলো ভাই আপনারা চেষ্টা করবেন, আমরা আর পারছি না। এই যে একটা আবেদন একজন অভিজ্ঞ রাজনীতিকের, আমি না বিচলিত হয়ে গেলাম যে আমি কি যোগ্য সেই যে এই রকমের একটা দায়িত্ব নেবার মতো। উনি তো খালাস, কিন্তু উনি আবার কিছু লেখাও দিলেন আমাকে। সেই লেখাতে বলছেন মাও সেতুং, লেনিন, মানবেন্দ্রনাথ রায়, যারা এইসব নিয়ে খুব ভেবেছেন, তাদের কিছু কিছু সাবজেক্ট, মানে তাদের বিষয়, তাদের বক্তব্য আমি এতে লিখেছি, যাতে সমাজটা সকলের চিন্তাধারায় মিলিত হয়ে একটা দিকে নিয়ে যায়। তো আমি সেই সৌভাগ্যবান যে আমাকে এইটা দিলেন উনি। আমার মনে হয় আমি সেই হতভাগা যে সেই লেখাটা সুন্দর করে ছাপিয়ে
বিতরণ করে এটাকে আরো প্রচার করা, আসলে তখন আমার বয়স আর কত হবে, হয়তো 22, 23 কি 25 হবে। তা সেই 25 বছর বয়সে মানে জাস্ট বেরিয়ে এসছি ইউনিভার্সিটি থেকে, ওরকম 25-26 বছর বয়সে গেছি, মানে খালি ভয় লাগছে যে আমার তো পলিটিক্যাল ট্রেনিং হয়নি, আবেগ হয়েছে এই করব সেই করব। তা সেই আজ করব কাল করব, যোগ্য লোক খুঁজবো, এইসব করতে করতে জিনিসটা চাপা পড়ে গেছে। আজকে রাজাড্ডায় এসে মনে হলো এই তো সেই ধরনের আড্ডা, এই তো সেই ধরনের সুযোগ, এই তো সেই অবকাশ যে আমরা মুক্ত মনে যার যা কিছু মুক্ত সেগুলো আহরণ করি, সেই মুক্ত দিয়ে মালা গাঁথি। তো সেই জন্যেই নামটা দেওয়া হয়েছে কাঙ্ক্ষিত সমাজ গঠনে নাগরিক উদ্যোগ। আবার সূর্যাংশুবাবু যখন আমাদের কাছে এলেন কোনো সূত্রে, তা উনি আমাকে একটা পত্রিকা গণ উদ্যোগ বলে একটা ম্যাগাজিন উনি সম্পাদনা করেন, আমাকে বললেন এই আড্ডাতে এটা বিতরণ করুন। আমি বিতরণ করার আগে খালি ভাবলাম আপনি তো মানে নমস্য, আমরা যা এইগুলো ভাবছি আর আপনি এই ম্যাগাজিনটা অলরেডি 12-15 বছর ধরে চালাচ্ছেন গণ উদ্যোগ, আপনি তাহলে কতটা, বলে হ্যাঁ আমি তো এগিয়েই থাকবো, আমার অভিজ্ঞতা তো আপনাদের থেকে বেশি, সেগুলোতে আমি লিখেছি। গণ উদ্যোগ ম্যাগাজিনটাতে ওইভাবেই তৈরি হয়েছে, ওনাদের ফোরাম ফর পিপলস ইনিশিয়েটিভ নামটাও তাই, গণ উদ্যোগের সামঞ্জস্য করে। তা আমি বললাম যে আমাদের দায়িত্ব জানেন এই ম্যাগাজিনটা যাতে কোনোদিন বন্ধ না হয়, এবং রাজাড্ডাও এটাকে তার মুখপত্র হিসেবে মেনে নেবে, নতুন করে আর একটা পত্রিকা করার দরকার নেই। যখন গণ উদ্যোগ অলরেডি চালু হয়েছে, উনি যৌবন কাটিয়েছেন ব্রাহ্মণবেড়িয়ায়, মুক্তিযুদ্ধের সময় আমি এই নামটা বহুবার শুনেছি ব্রাহ্মণবেড়িয়া। তা উনি কিছুদিন আগে ব্রাহ্মণবেড়িয়ায় গেলেন, ওনার আর একটা বই লিখেছেন ওই সময়ের ওপরে, সেটা ওখানে প্রকাশ করা হলো বাংলাদেশে। আমাদের এখানে সম্পাদক অরুণ ভট্টাচার্য আকিঞ্চন পত্রিকা চালান, উনি এই ব্যবস্থাটা করলেন। উনি তো আগে ওখানেই থাকতেন, উনি ওখানে প্রফেসরদের নিয়ে এই প্রকাশনাটা করলেন একটা বইমেলার মাধ্যমে। তা উনি দুঃখ করছেন যে বইটা এত যত্ন করে লিখলাম, আমার কাছে একটা কপি নেই যে আপনাকে দেবো। এটাও আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে অরুণবাবু আপনি বাংলাদেশে গিয়ে যদি কারোর কাছে থেকে থাকে অন্তত একটা জেরক্স করে নিয়ে আসেন। তো অরুণবাবু বোধহয় এখন ওই ইস্কনের ব্যাপারে যাতায়াত শুরু করেছেন, আজকে ওনার প্রোগ্রামও আছে অরুণবাবু, হ্যাঁ আজকে আছে। তাই বলছি উনি এই সুযোগে মনে থাকবে কি না জানি না, খুব দুঃখ পেয়েছেন যে আমার কাছে একটা কপি নেই নিজের লেখা বইয়ে। তো তখন ও আনন্দে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ তো উনি দিনে মাসে বছরে 4 বার যান। কে? ও আত্মীয় স্বজন আছে? হ্যাঁ ওখানে কিছু আছে। সেই হিসেবে রাজাড্ডার কাঁধে অনেকগুলো দায়িত্ব এসছে এবং আমি যথাসাধ্য পালন করেছি, কিন্তু মনে হচ্ছে যে সম্মিলিতভাবে এবং আরও সুগঠিতভাবে আমাদের এগোনো উচিত। আমরা বড় ঢিলে ঢালাভাবে মিটিং করব, আচ্ছা কবে করব, আচ্ছা দেখা যাবে, একটা স্লথ হয়ে গেছে গতি। সেই জন্যে আপনাদের বারবার বলি যে আপনাদের ভালোবাসার জিনিসটাকে চালু রাখবার জন্যে নানান মতামত দিন এবং সেইভাবে আমরা পদ্ধতিগতভাবে তৈরি হই। এবং আমরা এটাকে 3টে ভাগে ভাগ করেছি, সেটাও বলে দিই। এই পেছনে আপনারা সকালে এইগুলো লক্ষ্য করবেন, রাজাড্ডার 5টা প্রজেক্ট চালু আছে, সেগুলো লিখে দিয়েছি এগুলোর পেছনে, যে 5টা প্রজেক্ট কি আমরা চালু রেখেছি, কোনোটা পরিকল্পিত নয়, সব কিছু কন্টিনিউইং।
তা এই যে রাজারডা যে 5খানা প্রজেক্ট চালু করে আবার সেটাকে কন্টিনিউ করছে, তাতে লোকেদের মনে নিশ্চয়ই একটা আকর্ষণ তৈরি হয়েছে, যার জন্যে তারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন। এবং এখানে আপনি আমাদের সঙ্গে আলাপ হয়ে খুবই মুগ্ধ হয়েছেন, যে আরও আলাপ করতে চাইছেন। আপনার পুরো নাম হচ্ছে মাধব রঞ্জন সরকার। বলছি আপনার নাম্বারটা দিয়েছেন, এর আগে যতবার গেছে আপনার নাম্বার ঢোকেনি। ওতে দেওয়া আছে। হ্যাঁ, এবারে আপনারটা আছে। তো সেই জন্য বলছি, মাধববাবু এরকম একজন গুণমুগ্ধ লোক। আমাদের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রাইটসের মানব বসু, উনিও একজন গুণমুগ্ধ লোক। আজকে মহুল মৈত্র মশাই এসছেন, উনিও গুণমুগ্ধ হয়েছেন, আগে এসছেন। আর সাধনাদি তো আমাদের সবসময় সংবাদ পেলেই হাজির, সর্বাগ্রে। আর আমার এখানে রবিদা, অরুণদা, সবই ওই টাইটেলটা পেয়ে গেছেন, দা। ওটা একটা টাইটেল। ওইখানে আমার ভাই শঙ্কর মণ্ডল বসে আছেন, বললাম আমি গিয়ে উপস্থিত হব, অসুস্থ শরীর, বললাম ভেবে চিনতে এসো। লোকে বলবে দেখেছো এই বদমাইশ দাড়িওয়ালাটা আমার ছেলেটাকে অসুস্থ করে দিল মিটিংয়ের ছোটে। তাই বললাম যারা সব গার্জেন এখন, ছেলে বউ, তারা সব বকাবকি করবে আমাকে। সেই জন্যে আমাদের তবুও বলতে পারে একটু হাওয়া খেয়ে আসি, বাইরে যাই। আর শীতকালে কি বলবেন, চুপচাপ ঘরে বসে থাকতে, তেলে ভাজা খাও, চা খাও, বসে থাকো, টিভি দেখো, মোবাইল দেখো। ওই কত লোক এলো না, উনি বাতিল করেছেন আজকের ওয়েদার দেখে, বলছে বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, বেরিয়ে অসুস্থ হয়ে পড়বো এই বয়সে, 92 বছর বয়স। তাই বলছে আজকের দিনটা আমি বাদ দিন, আমাকে আর একটা দিন আয়োজন করুন, আমি নিশ্চয়ই থাকবার চেষ্টা করব। তা সেই জন্যে বলছি যে আমার মুখবন্ধটা আপনাদের করলাম। এখানে মানববাবু এবং মাধববাবু দুজনেই খুব উৎসাহী। আবার আমার আর একটা ভাগ্য খুলে গেল, মহুলবাবুকেও পেলাম। তো আজকের সভাপতিত্বের জন্যে তো আমরা বরণ করেছিলাম আমাদের বয়োজ্যেষ্ঠ সূর্যাংশুবাবুকে। এখন নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমাকেই বকর বকর করতে হচ্ছে। আপনারা যদি অনুমতি করেন তবে আমি সভা চালাতে পারি, সেই অনুমতি দিতে হবে। যথেষ্ট টাইম হয়ে গেছে। হ্যাঁ, 5:05। আচ্ছা, আমি প্রথমে সাধনাদিকে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আহ্বান করছি। উদ্বোধনটা বোধ হয় বসেন তো, এখানেই বসুন, আপনার বসবার ইচ্ছাটা পূর্ণ করুন। রাজারডায় প্রথম তার কথা একটু গান করলাম। গাওরে নজওয়ান হিন্দু মুসলমান, গাওরে নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাওরে নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গান মুর্শিদি গাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাজীর গান আইতো বর্ষা যখন হইতো, গাজীর গান আইতো রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। বাউলা গান ভারী গান আনন্দের তুফান, বাউলা গান ভারী গান আনন্দের তুফান, গাইয়া সারি গান তাও শুনাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাতা গান হইতো, হিন্দু বাড়িতে যাতা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। ভাইরে নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার, কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার, আমরা কি এইসবের নাম জানিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নমস্কার। আচ্ছা, এই গানের রচনা কি করেছে একটু বলুন। আচ্ছা, তো পরে এটা দেখে দেখে রচনা যিনি করেছেন অত্যন্ত ভালো। আচ্ছা, এক একজন এক এক ভাবে এটা গেয়েছে। হ্যাঁ, তা হোক। এই যে রচনাটা আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা লালন গীতি। ও লালন গীতি? না 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 না, এটা লালন গীতি। আছে যার, আছে যার মনের মানুষ মনে তোলা, আছে যার, আছে যার মনের মানুষ মনে তুলা, সে কি জপে অন্নমালা, সে কি জপে অন্নমালা, অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা। আছে যার, আছে যার মনের মানুষ মনে তুলা, কাছেরাই উচ্চ স্বরে ডাকে তারে কোন পাগেলা, কোন পাগেলা, যে যা বোঝায় সে তাই বোঝে, যে যা বোঝায় সে তাই বোঝে, থাকরে ভোলা। আছে যার, আছে যার মনের মানুষ মনে তোলা, যার যেতা বেতা হাত সেথায় করে ডলা মলা, যার যেতা বেতা হাত সেথায় করে ডলা মলা, তেমনি যেন মনের মানুষ মনে তুলা। আছে যার, আছে যার মনের মানুষ মনে তোলা, যে জন যে দেখে সে রূপ করিয়ে চুপ রয় নিরালা, যে দেখে সে রূপ করিয়ে চুপ নয় নিরালা। লোক লালন ভৈরব লোক দেখানো, লালন ভৈরব লোক দেখানো, মুখে হরি হরি বলা। আছে যার, আছে যার মনের মানুষ মনে তোলা। আচ্ছা, বলেন। গান দিয়ে আমাদের তো মুগ্ধ করলেন। হ্যাঁ, এবারে নারী জাগরণের বিষয়ে তো আলোচনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই ব্যাপারে আপনি কতটা জাগালেন নারীদের, নিজে কতটা জাগলেন, সে নামে একটুখানি বলুন। আচ্ছা, এরা সব বলুক, আমি একটু মনে মনে চিন্তা করে নেই। নারী জাগরণের, হ্যাঁ, একটু মনে মনে চিন্তা করে নেই, একটু যে যার মতন একটু বলে নেই। আচ্ছা আচ্ছা, মানববাবু আপনি তো সিনিয়র ম্যান, আপনি তাহলে আগের দিনও এসেছেন, সুতরাং আপনার মধ্যে অনেক কিছু মণিমুক্ত জমা হয়েছে, আজকেও কিছু মণিমুক্ত আমাদের দেবেন আশা করি। হ্যাঁ, একটু কবিতা বলবেন। হ্যাঁ, একটু মানে ফোড়নটা একটু বাদে বাদে দেবো আর কি, রান্নাটা সুস্বাদু হবে। আপনি রান্না শুরু করুন। নমস্কার,
পরে যারা এলেন আমাকে বলতে বলা হয়েছে যে আজকে ন্যায় অধিকার আর নারী জাগরণ নিয়ে। আমি প্রথমেই একটা কথা বলে দিই, আমাদের সমাজ ব্যবস্থাটা তৈরি হয়েছে নারীর মাধ্যমে, এটা আগে আপনাদের জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই যে নারীদের মাধ্যমেই এই সমাজবদ্ধতা হয়েছে। আপনি আদিম যুগেই যদি ফিরে যান, আদিম যুগ থেকেই একজন নারীর ওপর অধিকার করার জন্য সবার মধ্যে তৈরি হতো লড়াই। সেই থেকে নারীরা তখন সংঘবদ্ধ হন, মানে ইতিহাসে যা বলছে, হয়ে তারা নিজেদের প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ক্রমশ এইগুলো থেকে এই বহু বিবাহ বা একজনকে অনেকে বিয়ে করা থেকে তারা পায়। এরকম একটা ঘটনা ছিল উটিতে, পঞ্চপাণ্ডবের মতো একজন নারীকে 5 জন বিয়ে করত এবং সন্তান হওয়ার পর কার সন্তান স্বীকৃতি দেবে বলে সে আগে লাফাতো, যে দেবে তার সবচেয়ে বড় হবে। কিন্তু নারীরাই সেটা প্রথম আপত্তি করে এবং এটাই ছিল তখনকার দিনে নারী জাগরণের মেন ব্যাপার। আপত্তি করে যে তা কেন, আমার সন্তান আমি বুঝবো কি হবে না হবে। এই একটা দিক ছিল। আরেকটা দিক ছিল, আজকে যে চাষবাস যা কিছু হচ্ছে সবই কিন্তু শুরু করেছিল একসময় নারীরা। সবাই কিন্তু শুরু করেছিল নারীরা। কারণ এই যে আমরা কিছু ফল খেয়ে খেয়ে বন জঙ্গলে ফল কুড়িয়ে খেয়ে ছুঁড়ে ফেলে দিত, তার থেকে যে জন্মাতো যেগুলো গাছগাছালি, তার থেকে সেইটা দেখে নারীদের মধ্যে কিন্তু প্রথম এই চিন্তাধারা আসে যে এইগুলো তো আমরা লাগাতে পারি নিজেরাই, করে তাহলে করতে পারি। এবং চাষবাসটা শুরুই করেছিল নারী। কিন্তু আজকে এই বর্তমান যুগে এসে আমরা নারীর জাগরণ নিয়ে ভাবছি, এটা আমাদের লজ্জার কথা। জাগ্রত নারীদের আমরা দাবিয়ে দিয়েছিলাম এবং তার জন্যই এসেছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। জাগ্রত নারীরা এসেছিল, জেগেছিল বলেই তাকে দাবিয়ে দেওয়ার জন্যই শুরু হয়েছিল পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এটা নিশ্চয়ই আপনারা জানেন। আজকে আমাদের ভাবতে হচ্ছে যে আমরা ন্যায় অধিকার দেবো এবং নারী জাগরণ থেকে, যার ফলে আজকে নারীদের এত নির্যাতন, এত কিছু। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমরা দেখেছি যে নারীর ওপর নির্যাতনটা কিন্তু নারীরাই বেশি করে, এটা আপনারাও জানেন। শ্বশুর শাশুড়ির মধ্যে শাশুড়ির নির্যাতন থাকে বেশি নারীর ওপর, এবং হ্যাঁ এখন সেটা যাই হোক, তো এইটা বেশি থাকে। তো আমরা এক সময় আমি বরাবরই সমাজ মাধ্যমেই কাজ করেছি। আমি কোনোদিন চাকরি বাকরি করিনি, আমি সমাজ মাধ্যমে কাজ করেছি। প্রথম দিকে আমি উমেন্স ডেভেলপমেন্ট নিয়েই কাজ করতাম প্রথম দিকে, এবং আমি ছিলাম সাঁওতাল পরগনায়। সেখানে আমি দেখেছিলাম যে এই যে সাঁওতাল আদিবাসীরা, তাদের মধ্যে কিন্তু মেয়েদের সবচেয়ে বেশি, মেয়েরা যেটা বলবে তাই। এবং একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা নারীকেই আমরা মাকে মা বলি, কিন্তু ওরা কিন্তু মা বলে না, ওরা নারীকে মাকে বলে গোগো। এই বাইরের পাটা কি বলে? গোগো, মাকে বলে গোগো। গোগো কথাটার আদিবাসী মানে হচ্ছে সর্বোপরি, যে
ওপরে। এইটা হচ্ছে আদিবাসী সাঁওতাল ভাষায় গোগো কথাটার মানে, এবং ওরা বলে গোগো। গোগো কথাটা খুব ভেঙে করে দেখলে দেখা যাবে তাই। তো ওদের মধ্যে কাজ করতে গিয়ে দেখেছি যে নারী জাগরণ আজকে ওদের মধ্যেও প্রয়োজন হয়ে পড়েছে। ওদেরও আজকে নারীদের দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তবে একটা সুবিধে, আমাদের সমাজ ব্যবস্থার থেকে সাঁওতালদের সমাজ ব্যবস্থা এত আলাদা যে নারীকে আর জায়গাটা, নারীরা নিজেরাই কাজে যায়, কাজে বেরোয়, সবই করে, সব কিছু করে আমাদের অনেক আগে। আমাদের এই ভদ্র সমাজ, এই শহুরে সমাজের থেকে অনেক আগে থেকেই তারা এগুলো করে। আজকে নারী জাগরণ বলতে গেলেই কতকগুলো কথা তো মনে এসে যাচ্ছে, যে ন্যায় অধিকার। আজকে যেমন এখনো পর্যন্ত ওই আর.জি. করের ঘটনায় অভয়ার এখনো কোনো রকম ন্যায় অধিকার তার উপর বর্ষিত হয়নি, এখনো কোনো বিচার হয়নি। আজকে 4 মাস হয়ে গেল, এখনো তার কোনো বিচারের কোনো ফলাফল এলো না। কিন্তু একটা শিখণ্ডী খাড়া করে সঞ্জয়কে ধরে নিয়ে গিয়ে রেখে দিয়েছে, সে লোকটাকে রেখে গিয়ে তাকে তার ওপরে করে যাচ্ছে। এবং অদ্ভুতভাবে সিবিআইও বলছে যে ওই আসল ভিকটিম, কিন্তু এর পেছনে যেগুলো রয়ে গেছে, যারা রয়ে গেছে তাদের কথা বলছে না। এবং সবার পেছনে রয়ে গেছে আজকের এই সমাজ ব্যবস্থা। আজকের এই সমাজ ব্যবস্থায় মহিলাকে এত বেশি এত করে দিয়েছে, যে মহিলা একটু জাগে উঠতে চাইবে, যে মহিলা একটু আন্দোলন করতে চাইবে, তার উপরেই এরম কোপ আসবে। আজকে অভয়া কেন মারা গেছে এটা জানা কথা। অভয়া ওদের তো সবই জিনিস জানতে পেরে গেছিল, যে ওদের এই যে দুর্নীতিগুলো এখন বেরোচ্ছে এইগুলো নিয়ে। এবং ও একটা মিটিংয়েতে বলেছিল আমি তাহলে এটা মিডিয়াকে বলে দেবো, এবং তারপরেই ওর ওপর নির্যাতন শুরু হয় অভয়ায়। এটা অলরেডি প্রকাশিত, এটা সম্পূর্ণভাবে আপনারা টিভিতে এতে সবেতেই দেখেছেন, এরকম বলেছিল। এবং ফলে তাকে মরে যেতে হয়। যে কোনো নারী জাগরণ করতে গেলে তো এইটা হচ্ছে। আমার যেটা মনে হয়েছে, আমরা যারা সমাজসেবা করছি, আমরা যারা সামাজিক কাজকর্ম করছি স্বেচ্ছাসেবী হিসেবে, তাদের আমাদের উচিত যে নারী জাগরণ করার জন্যেই মেয়েদের আরও উদ্বুদ্ধ করতে হবে, মেয়েদের আরও অ্যাওয়ার করতে হবে, আরও সচেতন করতে হবে নারীদের, তাদের বোঝাতে হবে। এবং বিশেষ করে আমরা যদি এটা নিজেদের পরিবার থেকে শুরু করি, যদি আমাদের পরিবারবর্গ থেকে শুরু করি, যে না আমরা কাউকে কিছু বলতে দেখলে তাকে না আপত্তি করি না। ছেলেকে মা বকছে, মেয়েকে মা বকছে, বলছে না তুই দেখছিস দাদা তুই স্কুল যাবে, ওকে আগে খেতে দে, এ দে। সেখানে কিন্তু আমরা কিচ্ছু বলি না, চুপচাপ মেনে নিই। ভালো জিনিসটা দাদা ভাই খাবে, বোন খাবে না, ওইগুলো যদি আমরা মেনে নিই, এবং ভাইকেও যদি আমরা সেইভাবেই শিক্ষা দিই ছোট ছেলেদের, যে তোমার আগে এটা দেখবে, সবাই সমান, নারী পুরুষ কোনো ভাগ নেই, কোনো বিভেদ নেই। নারী পুরুষ না হলে একটা সমাজ সৃষ্টি হয় না, নারী পুরুষ না হলে একটা মানুষ সৃষ্টি হয় না, নারী পুরুষ না মিশলে একটা পরিবার তৈরি হয় না। একটা শুধু পুরুষকে নিয়ে একটা পরিবার হতে পারে কি? একটা নারীকে নিয়ে শুধু পরিবার হতে পারে কি? নারী আর পুরুষ এই মিলেই হচ্ছে পরিবার। আমরা যদি এই নারীদের অ্যাওয়ার করতে শুরু করি, নিজেদের পরিবার থেকে শুরু করুন, তারপর বেরোন গ্রামে গঞ্জে শহরেতে। আমি দীর্ঘদিনই গ্রামে গঞ্জে থেকেছি, কাজ করেছি, কাজ করে যান, তাহলে আমার মনে হয় আমরা নারী জাগরণ খুব দ্রুত এগিয়ে নিয়ে আসতে পারবো। আজকে ৭৫ বছরের স্বাধীনতার পরেও আমাদের এটা ভাবতে হচ্ছে যে আমরা নারী জাগরণ করব, যেখানে আমাদের, এবং আমরা যে কাঙ্ক্ষিত সমাজ বলছি বা চাইছি, সেটা করতে গেলে কিন্তু নারীদের সর্বাগ্রে প্রয়োজন। সবার আগে মহিলারা যদি জাগরিত না হয়, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সমাজ আসবে না, আমরা কোনো রকমই জাগরণ করতে পারবো না। আমি বিশেষ কিছু বলতে চাই না, সবাই বলবেন, আবার পরবর্তীকালে যদি কারো কোনো থাকে আমি বলবো নিশ্চয়ই। ধন্যবাদ। মানববাবু খুবই অভিজ্ঞতা বর্ণনা করলেন, যেগুলো আমাদের অজানা ছিল। নিজ ব্যক্তিগত সূত্রে অভিজ্ঞতাগুলো বললেন। মহুল মৈত্র এসছেন,
অনেক দূর থেকে। হ্যাঁ, ডাক্তার। উনি কিছু নিবেদন করুন এবং ওনার সৃষ্টি আমাদের কিছু পরিচয় দিন। সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম ও নমস্কার। এখানে যারা চিকিৎসক আছেন, যদি কোনো কেউ থেকে থাকেন তারা আমাকে ক্ষমা করবেন, কেননা এই কবিতাটা আমি লিখেছি চিকিৎসক ও রোগী এই নিয়ে একটা ছোট্ট রসাত্মক কবিতা। আদায় কাজকালায় সম্পর্ক আজও ডাক্তার পেশেন্ট, রেগে যায় ডাক্তার যদি না করা হয় পেমেন্ট। চিকিৎসকদের ভাই অনেক কিছু শিখতে হবে, ভালো ব্যবহার না হলে চিকিৎসক না হবে। যার সর্দি হয় বলে তার পেট ব্যথা হয়েছে, বোঝা যায় বর্তমান রুগীরা বিধানচন্দ্র রায়ের কাল না পেয়েছে। দেবী শেট্টি, সুনীল ঠাকুর এখনো যে আছে, এরা কিন্তু সেই বিধানবাবুর স্বপ্ন দেখাচ্ছে। ডাক্তার বিধান রায়ের ছবিতে প্রণাম করবে বারবার, তবেই তোমাদের হাতে রুগী প্রাণ পাবে বারবার। আচ্ছা, আর একটা শেষ করে দেব। ক্রিকেটের মরশুম চলছে। একটু আগে ক্রিকেটের মরশুম চলছে, সুতরাং মেয়েদের নিয়ে একটা আমি ছোট্ট 6 লাইনের কবিতা লিখেছি। এটা একটু ছোট হয়ে গেছে, তাই জন্য কিছু মনে করবেন না। মেয়েরা যে অনেক কিছু করতে পারে সেটাই আমার প্রমাণ করার ইচ্ছা। কবিতাটার নাম ভারতীয় মহিলা ক্রিকেট। পড়ছি কবিতাটা। মহিলা রাজকে তো সবাই ভালোবাসে, মিতালি রাজকে তো সবাই ভালোবাসে, ঝুলন গোস্বামীর নাম তারপরে আসে। থিরাস কামিনী, শেফালি বর্মা ভালো ব্যাটিং করে, হরমনপ্রীত কৌরের খেলাও দেখা যেতে পারে। এর থেকে বোঝা যায় এই ভারতীয় নারী আরও বলতে পারে আমরা ক্রিকেট খেলতে পারি। শেষ। নমস্কার। বেশি ভালো হয়েছে প্রথম কবিতা। মোহুল বাবুকে অনেক ধন্যবাদ, যে সুন্দর আন্তরিকভাবে যে কবিতাটা লিখেছেন সেটা মনকে ছুঁয়ে যায়। যতই ছোট হোক, সে ছোটটাও একটা মণিমুক্তর মতো আমাদের হৃদয়ে স্থান করে নিল। এবং ঝুলন গোস্বামী থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটার নারীরা সত্যিই ভারতকে একটা উচ্চস্থানে নিয়ে যাচ্ছে। আমাদের এটা পরম সৌভাগ্য যে কোনোরূপ আন্দোলন ছাড়াই গ্রামে মাঠে প্রান্তরে নারীরা তৈরি হচ্ছেন এবং নিজ দক্ষতায় উঠে এসছেন। আমি বসেই বলছি একটু। আমি ঠিক সুবক্তার তো কথাই নেই, বক্তাই নই। কিছু ভাব আসে একটু হয়তো বলতে চেষ্টা করছি। আমরা আমার মনে যেটা আসছে আর কি, এই নারী জাগরণ করতে গিয়ে আমরা একটা পুরুষের ওপর একটা চাপ এসে যাচ্ছে, একটা দ্বন্দ্বর। নারী জাগরণ, পুরুষকে নিবারণ। আচ্ছা, এই জিনিসটা মূলে তো একটাই, শিক্ষার অভাব। শিক্ষার অভাব তার প্রকাশ। এই শিক্ষা মানে কোয়ালিফিকেশন বলছি না, আদর্শগত মানুষের যে আসল যে মানে মানুষ বলতে কি আমরা
এই কল্পনাটা আমরা ভোগী একজন একটা দেহ, ভোগ করার দেহ, এই বোধটার থেকে যদি সরে যাই, এই জীবনবোধটা জাগে যদি শিক্ষা, তাহলে এটুকু কিছু আসবে না দ্বন্দ্ব। তা আমরা সেই গোড়াটাকে ভুলে গেছি, আগাটা নিয়ে নাচাটানি করছি। গোড়া তো এখানে যে শিক্ষার হওয়া, শিক্ষাও যদি এসে যায়, মানুষের যদি সেই বোধটা এসে যায়, তাহলে তো 75% সেখানে সলভ হয়ে যাচ্ছে, 25% অন্যরকম হবে। তা আমরা তো সেই শিক্ষা বলতে যেটা, সেটা তো সেদিকে কেউ নজর দিচ্ছি না, না বাইরে না ভেতরে। তার কারণই এই যে একটু আগে কথা হলো যে উনি বললেন প্রসঙ্গক্রমে যে নারীর বাধা হয়ে যাচ্ছে। সত্যি ঘটনা তাই তো। আজকে বাড়িতে বাড়িতে বেশিরভাগ স্টাডি করলে দেখা যায় ওই শাশুড়ি বউই মেন, তার মধ্যে এটা দ্বন্দ্বটা বেশি দেখা যায়। তারপরে একটা অনেক চালুর কথা, পুরনো কথা, যে এটা মেয়েদের থেকেই বেশি আসে, মায়েদের কাছ থেকে, যে ছেলেটি আমার বাঁদর, বউয়ের কথা উদ্বোস করে। এখন জামাইটি কি সুন্দর হয়েছে, বউ যা বলে তাই শোনে। কি বলছি তাই জানি না, কি বললুম আমি নিজেই জানি না। তা জাগরণ যদি না হয়, এই তো অধিকার পেয়ে গেছে, তখন তো শাশুড়ি হয়ে অধিকার পেয়ে গেছে। তার বোধ কথাটা যখন আসছে, এটা তার বোধোদয়ের হলে তো এটা বলে না সে, যে ছেলেটি আমার বাঁদর হয়েছে, বউ যা বলে তাই উঠবোস করছে। জামাইটা কি সুন্দর, বউ যা বলে তাই শোনে। বলে দিচ্ছি, আমি কিন্তু ভাবছি না নিজেই যে আমি কী বললুম, কি মানে হলো। তা এই বলছি, আসল তো মূল দিচ্ছে শিক্ষার অভাব হয়ে গেছে। আর কোথায় সেই দিকে নজর আছে আমাদের? নেই। যার পরিণতি তো হবেই, জগতের নিয়ম ঘুরে ঘুরে আসবে। প্রবণতার ওপর কোনো বাধা নেই, প্রবণতা সেই দিকে চলে। প্রবণতা যে আমার যে ব্যক্তিত্ব জাগবে, শিক্ষা আসবে, সেগুলো তো আমি নিজেকে রেজিস্ট করবো, সেটা জাগার চেষ্টাও করছি না। সেরকম ঘরে ঘরে সব শিক্ষার প্রচলন নেই তো। এটা ছিল একসময়, ছিল অধিকার ছিল। আপনি ইতিহাস কেন, পৌরাণিক গল্প ঘটনা কি আছে পুরাণে সব তো এইরকম নারী, মূল নারী, শক্তি তো মেইন শক্তি নারী। আজকে যারা যেখানে নারী সেইভাবে তারা চালনা করছে, সেখানে তার প্রকাশও অন্যরকম। আমাদের যেটা হচ্ছে এখন যে জাগরণ না, এখন মানে বহু ক্ষেত্রে সেই জাগরণের মানে রিয়াকশনটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই জাগরণ আমরা চাইছি না, আমরা ওই জাগরণ চাইছি না। যে জাগরণটা নারী যে জাগছে, যখন তার কাছ থেকে আমরা যেটা পাচ্ছি, সেই জাগরণ চাইছি না। কিন্তু এইটাকে আমরা জাগরণ যদি মনে করি, তাহলে তার ফলটা এইরকম হবে। আমি এই মনে হলোই বললো। না, সমাধানটা প্রত্যেকের ওপর আমাদের চিন্তা করতে হবে। এটা যে এইটা সমাধান আমি বলে দেবো, আপনি মানছে, এটা এরকম নয়। এটা আমরা ভাবতে ভুলে গেছি। আমরা এখন এমন গতানুগতিক জীবন কাটাচ্ছি, সকাল থেকে সন্ধ্যে, রাত্রিবেলা শুয়ে আমরা যদি একটু ভাবি, আচ্ছা আজকের দিনটা আমি কী ভাবলুম, কিছুই ভাবিনি, চলেছি কি ইনস্টিংক্টে চলেছি। সকাল থেকে রাত পর্যন্ত একটা জিনিস আমি মনে করতে পারছি না যে হ্যাঁ এইটা তো আমি আজকে করলুম বা দেখলুম বা শুনলুম, যেটা মনে রাখার মতন। কোথায় সেটা? আমার ভাবনা, এই যে ভাবনাটা তো দরকার। একটু একটা দিন কাটাচ্ছি, আবার যদি সেই দিনটা নিয়ে আমরা যদি ভাবি যে আজকে ভাবলুম এটা এই হলো, এরকম হলো না তো, যদি কালকে দেখি, তো সেই সব বুঝি তো আসছে না। আচ্ছা, সব ক্ষেত্রে মানে ভাবুক মানুষ চাইছেন, যারা ভাববে কি করে ভালো হয়। প্রত্যেক ভাবুক মানুষ আলাদা করে নয়, প্রত্যেক মানুষের মধ্যে তো সেই রোজ আছে, সেটাকে জাগাতে হবে। সেই শিক্ষার বলছি, সেটাকে নিজেকে আমি খালি পরের দোষটা, পরের এটা দেখে দিদি নিজেকে এত দোষী করে ফেলছি, নজর নেই। একবারে নিজের ত্রুটিটা দেখছি না তো। বুঝলাম, সেই আত্মসমালোচনা দিয়ে শুরু করার কথা বলছেন, আপনারটা ওইটা। এই আমাদের সারদা দেবী যেটা বলে গেছে, সেটা তো আমরা খালি শুনছি আর বলছি, ভাবছি না। বঙ্কিমচন্দ্র কবেই বলে গেছেন যে তুমি অধম, আমি উত্তম হব না কেন। এটা একবার ভাবি আমরা, সত্যি এটা কতক্ষণ ভাবি, কতদিন শুনে আসি ছোটবেলা থেকে কথাটা, বলছিও কতবার, তুমি অধম, তা আমি উত্তম হব না কেন। এবার আমরা প্রয়োগ করছি নিজের জীবনে, তা নয় তো।
ও যে অধম হয়েছে তার কাছে আরো অধম হয়ে যাচ্ছে। তার পরিণাম করে একটা কিন্তু রেজাল্ট আছে তো, একটা এই যে কিছু হচ্ছে অটোমেটিক্যালি কিছু হচ্ছে না, একটা কাজে একটা পরিণাম আছে, ক্রিয়া প্রতিক্রিয়া। এখন সেই করছে। আমরা কিন্তু সত্যি সত্যি চাই না যে সুন্দরভাবে থাকাটা, কারণ সুন্দরভাবে থাকা মানে আমি সুন্দরভাবে থাকার অসম্ভব ব্যাপার। আমার প্রত্যেকটা যে অসুন্দর হয়, আমি একা সুন্দর থাকতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি এতেই আমি সুন্দর থাকবো, এতেই আমি সুন্দর থাকবো, এই পরিণাম হয়ে যাচ্ছে। 100 আমরা মানুষ জীবনটা মানুষের জীবনটাই হচ্ছে প্রতিদিন রেকটিফাই করা। শুনুন, নিজেকে চালনা করা, নিজের ত্রুটি কাটানো, এইটাই তো আমাদের সবচেয়ে বেশি দরকার। এটা তো আমরা তার থেকে বিচ্যুত হয়ে গেছি। আমি খালি দোষ দিই আপনাকে, আপনি এটা কি বললেন, ওটা কি করলো, এটা কি করলো। না বলছি যে আমাদের 3টের থেকে আরম্ভ করার কথা ছিল, আরম্ভ হয়েছে 4:30, 1.5 ঘন্টা দেরি। অন্য যারা বুকিং করেছে এই ঘরটা তাদের সব লোকজন এসে গেছে, সেই জন্যে আমাদের বলাই ছিল যে আর একদিন এটা আমরা বলছি। এবারে আচ্ছা, উনার উনার থেকে যে ট্রেনে আমি কথাটা শুরু করলাম, আমার দুর্গা গেল তো এইখান থেকে আমি শুরু করি। আমার দুর্গা গেল এইখান থেকে শুরু করি। দুর্গা কিন্তু আমাদের ইতিহাস নয়, দুর্গা হচ্ছে পুরাণ থেকে আবিষ্কার করেছে। এটা হচ্ছে আমার দেশে, উনি বসে পড়বো না দাঁড়িয়ে, আমার দেশে সভ্যতা উনি যেটা বলে গার্গী, মৈত্রী, খনা, এইটা হচ্ছে তখনকার দিনের সভ্যতাটা ছিল। তখনকার দিনে ভারত সভ্যতা সারা পৃথিবী ছড়িয়ে গেছে। আমার ঠিক জায়গাটা মানে রোম, এটা আর্য, তখন এসে একটা আবিষ্কার করলো আর্য অনার্য। তখন এরা খুব উন্নত হয়ে যাওয়ার জন্য পৃথিবীর তোলপাড় হয়ে গেল, বলে একে তো দমিয়ে রাখতে হবে। তখন ওরা আক্রমণ করলো। সেটা হচ্ছে দুর্গা থেকে অসুর বলে না, অসুর মানে ওটা একটা ক্রিয়েটিভ, একটা পৌরাণিক থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মনুসংহিতার ব্যাপার। মনুসংহিতাতে এই ঘটনাগুলো আছে। ওরা নারীরা খুব উন্নত ছিল, কৃষি ব্যবস্থা, তারা সমাজ গঠন, পুরুষতান্ত্রিক তখন ছিল না। তখন এরা দমানোর জন্য এরা একটা কোর্ট মনুসংহিতাতে ওটা একটা আবিষ্কার করলো, ওই যে আর্য অনার্য। তা যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে যারা যুদ্ধ করেছিল তাদের অসুর করা হলো, মহিষাসুর, একটা নাম মহিষাসুর, অসুর করে এটা দুর্গাকে দিয়ে বধ করা হলো। ওরা মৃত্যু হলো। আর এই আদিবাসী যারা চলে গেল, যারা কোনো স্থান পেল না, এরা কী করে জমি দখল করার জন্য ওরা একটা বিয়ে করলো, কৌটিল, এটা কি কৌলিন প্রথা। এটা ব্রাহ্মণ, একটা উঁচু সভা, এটা উচ্চ জাতি, এটা ভেবে ওরা কৌলিন প্রথাটা আবিষ্কার করলো। দিয়ে অনেক বিয়ে করলে তার তত সম্পত্তি হবে, অনেক বাচ্চা হবে। তখন তারা এবার মিশে গেল। আর এরা তখন এরা হয়ে গেল আর্য। আর্যটা তো ইতিহাস নয়, আর্যটা একটা তৈরি করা ঘটনা, সেটা ওটা অনার্য হয়ে গেল। এইটা আমরা আছে আদিবাসী যেটা বলা হয়। এই যে শুরু হয়ে গেল এই কৌলিন প্রথা থেকে, এই টর্চারিং, এই নির্যাতনটা শুরু হয়ে গেল। মানে ভোগ, এটা ভোগ, নারী জমি ভোগ, স্ত্রী ভোগ, সুখ ভাগ, এটা হলো। এখন সমস্ত এই অবস্থা এখনও চলছে। এই অবস্থা এখন কোনো আদিবাসী কোনো উন্নতি করতে পারছে না। তাকে বস এই নবজাগরণ এদের আইন দিয়ে, আইনটা তো কিছুই না, আইনটা তো ওই কী বলবো, কড়া না রে, অন্ধ করে। এটা চোখ বাঁধা আছে না, এখন চোখ খুলেছে, চোখ বন্ধ আছে, কি আইন কী হচ্ছে জানে না। আইনটা এখানে পার্টি ধরে গেছে, মানে তারা জানে এইটা তো খুব সুবিধা। তখন এটার মধ্যে রাজনীতি ঢুকেছে, এই জন্য বিচার করা যাবে না যতদিন পর্যন্ত। এখন এই যে নেতাজি সুভাষ বলুন, সীতা বলুন, প্রাণ যখন না দেবে অনেক তখনই হবে। কেউ প্রাণ ভয় নিজের বাঁচার জন্য সবাই বাঁচতে চায়, কেন আমি দেশের জন্য প্রাণ দেবো? এই ঘটনা যখন না হবে, মুক্তি কখনো হবে না। ভারতে হবে না, অন্য দেশে বুদ্ধ তো পারেনি। এই ঘটনাটা বুদ্ধ চেষ্টা করেছিল ব্রাহ্মণের সমাজে, পরে বুদ্ধ হয়েছে। তার এখানে বুদ্ধ কোনো নাই, এটা চীন, জাপান, জার্মান চলে গেল, ওরাই পারেনি। তারপরে এখন উপস্থিত এটা যখন এসছে, এখন যে পার্টি যারা এসছে,
তারা বিভিন্ন ধর্মকে নিয়ে কেউ রামকে ভগবান বলছে, কেউ কৃষ্ণকে ভগবান বলছে, এই নিয়ে তারা এখন রাজনীতি করছে, রাম ভগবান হয়ে যাচ্ছে, এই নিয়ে এটা বুঝিও না। তা আমি একটা কবিতা করে সংক্ষিপ্ত কবিতার নির্যাতন নিয়ে এটা কবিতা আমি এটা এগা তো শুধু আমরা পড়াশোনা করেছি, এগা কোনোদিন বলা এইখানে আসা পরে এই বলার আমার মুখটা খুলেছে, নাহলে আমি এসব জানি কিন্তু বলার ঠিক অভ্যাস না থাকলে মিলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আজকালকার সমাজ ব্যবস্থায় সমাধান কি করে হতে পারে? এই যে উনি মানে আমার কবিতার মধ্যে আছে, এটা মানে কি কিছু প্রাণ যাবে, এই যে একজন গেলে হবে না, এই যে আমার আলোর প্রাণ যাবে, এই প্রাণটাকে যখন নেতাজি সুভাষ নিজের প্রাণ বিনিময়ে তো এটা স্বাধীনতা এনেছে, যারা আমাদের ক্ষুদিরাম দ্বারা প্রাণ বিনিময় করে, এই প্রাণের বিনিময়ে এটা যদি হয় সমাধান হবে। আর এই কলিন প্রথাটা মুক্ত করতে হবে। এই জাতিটা আর্য অনার্য এখনও ইতিহাসে আছে। এই রামায়ণ বললেন আর্য অনার্য কি এক জাতি, হ্যাঁ আমরা ভারতবাসী, এইটা বলি। আবার তার মধ্যে হিন্দু মুসলমান এইটা যদি হয় তাহলে সংগ্রাম তো হবেই, এটা তো তৈরি করা লড়াই। হ্যাঁ এই একজন তো গেলে হবে না, আরও বিশাল সংগঠন চাই, বিশাল গার্গী খনা সীতা এই সব অনুভূতি আছে তো সব মহিলা যারা না, এই পুরুষতান্ত্রিক সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। নারী জাগরণ মানে কি পুরুষতান্ত্রিক সমাজ থেকে কেন নারী সমাজ করতে পারে না? দেখুন সংসদে কটা মহিলা আছে, ওরা দাবিয়ে রাখে, ওরা মহিলাকে উঁচু করতে দিচ্ছে না। এইভাবে আইন এমন ব্যবস্থা করে আছে মহিলাকে উঁচু করতে দেবেই না, ওরা দাবিয়ে রাখছে। এটা আছে কোথায়? মনুসংহিতা একটা বই আছে, তার মধ্যে এগুলো আছে। এই কথাগুলো আমি এত তো পড়িনি, পড়েছিলাম এই কথা। হ্যাঁ মনুসংহিতা, এই সবটা মনুসংহিতা থেকে আসছে। ভোগবাদ, ভোগবাদ, এই ভোগবাদটা এটা এখানে না, এটা রোম থেকে, আমি যতটুকু বিশ্বাস কোনো দেশটা ওটাকে আমাদের অনার্য করে দিল, ওটা হয়ে গেল আর্য। আমি যত সময় রোম বিদেশি, এখানে না বিদেশি। হ্যাঁ এই ব্রাহ্মণ যেটা মনে করবে না, এই যে ব্রাহ্মণ যেটা, এটা তো এখানকার নয়, এখানে এখানে অন্যদিকে চলে গেছে আমাদের। আচ্ছা আমি কবিতা দিয়ে এই জন্য আমি সংক্ষেপে করে দিলাম কবিতা একটা। বলুন, অবহেলিত জননী। ওনারা এসে গেছেন। 10 মাস 10 দিন জঠরে কত দুঃখ সহে, জন্ম দিয়েছি মাতৃ জঠরে প্রলেপে, দিলেবে আর সংসার ব্যস্ত ছেলে, মাকে রাখে না মনে, বাড়ি ছেড়ে ঠাঁই মোর বৃদ্ধাশ্রমে, ভালো আছি বেশ জননী আমি করি শুভ কামনা, ওরা যেন থাকে সুখে দুধে ভাতে, দুঃখ কিছু হয় শুধু নাতির জন্য, ভুলে থাকি নীরবে কাঁদি, ওগো আমার মতো অবহেলিত নারী জননী আমার, ছেলেকে শিক্ষিত করেছে বটে মানুষ করনি, ঠুকরে কাঁদি দুটো ভাতের জন্য নয়, আপন মায়াবী খেলায় ঝরে অশ্রু নীল। আপন মায়াবী খেলায় ঝরে অশ্রু মানে মায়া, মানে নাতি যে মায়া, তার জন্য আমি সে তো বৃদ্ধাশ্রমে যাচ্ছে, সে কাঁদছে পেটের জন্য নয়, সে নাতির মায়াতে বয়ে বয়ে খেয়ালে সে কাঁদছে, তার চোখে অশ্রু ঝরছে। এটা মায়াবী খেলা। আমি কবিতাই আমি ইয়েতে বলছি। আমি চাইছি আলোচনাটা শেষ পর্যায়ে এসে গেছে। মূল কথা, আজকে কলকাতার বুকে যে দৃষ্টান্ত তৈরি হয়েছে যে মহিলাদের কোনো মিটিং মিছিল করে কেউ জাগায়নি, যে যার নিজের বিবেক থেকে তারা রাস্তায় অবরোধ করে একটা ন্যায় বিচার চেয়েছেন, যে বড্ড অবিচারের মধ্যে আমরা কাটাচ্ছি, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার কিন্তু সব জায়গাতেই। যুধিষ্ঠির যখন দুর্নীতি আরম্ভ হয়েছে কিন্তু মহাভারতেই, যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল না, অশ্বত্থাম হতইতি গজ। তাই বলছি দুর্নীতি, যুদ্ধ বা প্রেম, এতে আমরা অনেক দুর্নীতি করি, ন্যায় নীতি মানি না। কিন্তু বলছি দুর্নীতিটাকে দমন করার জন্যে যে আত্মসমালোচনার প্রশ্ন এসছে, যে আমাদের নিজেদের মঙ্গল নিজেদের ভেতরেই রয়েছে, আমাদের সেই আত্মশক্তিকে যদি না জাগাই তাহলে আমাদের মুক্তি আসবে না। আর্য অনার্য এইসব বিভেদগুলো
যুগ যুগ ধরে তৈরি হয়েছে, সেই জিনিসগুলো আমি একটা ঘোষণা করে থামিয়ে দিতে পারি না। এটা চর্চার মাধ্যমে থামবে। আমি ঘোষণা করে দিলাম আর্য অনার্য মানি না, অমনি সবাই বলে দিল আচ্ছা আচ্ছা চলবে, তা তো হবে না। এটা ব্লাডের মধ্যে ঢুকে গেছে, আমি আর্য অনার্য, তার মানে আমি উন্নত ও অনুন্নত। পৃথিবী জুড়ে এই তর্কটা চলছে, আমি উন্নত ও অনুন্নত, সুতরাং আমি ওকে টর্চার করব। কিন্তু আমি অনুন্নতকে উন্নত করব, আমার পাশে বসাবো, এই ভেতরের আবেগটা কাজ করলেই সব হবে। যদিও আজকে আমাদের আলোচনা অসম্পূর্ণ, তবু আমি বলছি যে আমাদের উদ্দেশ্যটা খুবই ভালো, যে নারী জাগরণ রামমোহন রায় প্রথম করেছিলেন, স্ত্রী শিক্ষা প্রচলন করে আমাদের বাংলা নবজাগরণ হয়েছিল, এবং ভারতবাসী বলেছিল আজ বাংলা যা ভাবে আগামী দিনে ভারত তা করে, অর্থাৎ বাঙালির নেতৃত্ব সারা ভারত মেনে নিয়েছিল। আজকে সেই বাঙালি জাগার মুহূর্ত এসছে আবার, যে তোমরা আবার জাগো এবং সবাইকে নিয়ে জাগো, নারী পুরুষ একসঙ্গে জাগো। কতকগুলো নারী নির্যাতন আমরা বললাম বিচার চাই, তার আগে অনেকগুলো নারী নির্যাতন ঘটে গেল, বিচারের কোনো ব্যবস্থা নেই। এই যে অসমান অবস্থা চলছে, বিচার সবসময়ই চাই। আমার ছেলেটা পাস করে বসে আছে, চাকরি নেই, ন্যায় বিচার নেই। আমার ছেলেটা ভালো পরীক্ষা দিল, রেজাল্টে ভালো মার্কস নেই, তার মানে ন্যায় বিচার নেই। আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জমা দিলাম, রুগী বাঁচল না, মানে ন্যায় বিচার নেই। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রেই ন্যায় বিচার নেই। আমাদের দরকার সর্বক্ষেত্রেই ন্যায় বিচার। আজকে এইটুকু বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে ড্যান্স গ্রুপ থেকে কিছু অন্তত আজকে নিবেদন করুন, ভবিষ্যতে যাতে তাদের আমরা বক্তব্য রাখার সুযোগ দিতে পারি। আসুন, এগিয়ে আসুন। বলছি যে আপনারা একজন আসুন, ড্যান্স গ্রুপের হয়ে কিছু বলুন না, মানে মহিলাদের তো বক্তব্য কিছু রাখা উচিত। আপনার নাম? নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আজকের যে বিষয় দেখছি ন্যায় বিচার এবং নারী জাগরণ, আমার মনে হয় যে মেয়েরা তো অনেক এগিয়েছে, কিন্তু সেই অর্থে আমরা মনে হয় এগোতে পারিনি। কারণ ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে যেটা নিয়ে কথাবার্তা গত 2-3 মাস ধরে চলছে, সে ন্যায় বিচার আমরা পেয়েছি বলে মনে হয় না। তবু সবাইকে এক কাট্টা করে রাস্তায় আনা গেছে এবং বিচারের জন্য আওয়াজ তুলতে দেখা গেছে, এটাই মনে হয় যথেষ্ট আর কি। তারপরে তো অবশ্যই কিছুটা তো ছেড়ে দিতেই হয় সরকারের হাতে এবং সময়ের হাতে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আর আমার সবাইকে যেটা বলার কথা, যে পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা অনেক বেশি এগিয়েছে, আর নারীরা যে পিছিয়ে আছে আমি সেটা বলবো না, এগিয়েই আছে। কিন্তু নারীদের পিছিয়ে থাকার মূল কারণ মেয়েরাই। মানে আমরা আজও আমার মনে হয় যে আশেপাশে যদি কোনো একটা বিধবা মানুষকে আমরা কাউকে বিয়ে করে আনতে দেখি, সবচেয়ে বেশি আলোচনা করব কিন্তু এই আমরাই। তো এই ভাবনাটা থেকে মুক্ত হওয়া দরকার। মেয়েদেরকে এগোতে গেলে মেয়েদের পাশে দাঁড়াতে হবে। ছেলেদের থেকেও, ছেলেরা আছেই, আমার মনে হয় যে ছেলেরা আছে বলেই আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, কারণ আমাকে এগিয়ে দিয়েছে আমার বাবা, আমার বাড়ির লোক, আমার হাজব্যান্ড। তো ছেলেরা তো এগিয়ে দিয়েছে, কিন্তু মেয়েরা মনে হয় কোথাও একটু পিছিয়ে আছে। আমার মনে হয় না বাড়িতে সবচেয়ে বড় মাছের পিসটা ছেলেদেরকে দিতে হবে, এটা ছেলেরা কোনোদিন বলেছে বলে, এটা মেয়েরাই শিখিয়েছে আমাদের। তো এই ভাবনা থেকে সবচেয়ে বেশি মুক্তি দরকার মেয়েদেরকেই। তো এটাই বলবো যে মেয়েদেরকে আরও বেশি এগোতে হবে। শিক্ষার ডিগ্রি নিয়ে শুধু নয়, মানসিকতা এবং মন থেকে এগোনো দরকার, এটাই শুধু বলার। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, খুব ভালো হয়েছে সংক্ষেপে বক্তব্য। আমরা ওনাকে অভিনন্দন জানাই যে আমাদের অনুরোধে সত্যি নারীদের ব্যাপারে একজন নারী বক্তা আমাদের আলোচনাটা সম্পূর্ণতা পেল। এজন্য ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ভবিষ্যতেও চাইব আরও বিশ্লেষণমূলক আলোচনায় ওনারা অংশগ্রহণ করবেন। আমরা আরও একদিন ভবিষ্যতে আয়োজন করব এই মিটিংয়ে, তাতে সবাইকে আহ্বান জানাচ্ছি। আর
শেষ হিসেবে আমরা মাধববাবু আমাদের সঙ্গে যে সহযোগিতা করছেন এবং বিশ্লেষণমূলক আলোচনার দিকে আলোচনাটা নিয়ে যাচ্ছিলেন, তার জন্যও ধন্যবাদ। কিন্তু সময় সংক্ষেপের দরুন আমি বলবো যে ওনার পরিকল্পনাটা পূর্ণ করার জন্যে আমরা ওনাকে আরও একদিন নিশ্চয়ই প্রাণ ভরে সুযোগ দেব। অসংখ্য ধন্যবাদ মাধববাবুকে। থ্যাংক ইউ অল। হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নের প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নের প্রভু ঢালো। সুধা ধারে আপনারে তুমি আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। সুরে সুরে বাঁশি বুনে মোরে আরো 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 দাও তার, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। চমৎকার চমৎকার, সমবেতভাবে এইভাবে তৈরি আছে। বলো সীমা। নব আনন্দে জাগো আজি, নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নব জীবন নির্ঝর উচ্ছ্বাসিত আশা গীতি। অমৃত পুষ্প গন্ধে বহে আজি এই শান্তি পবনে নব আনন্দে জাগো আজি। নব রবি কিরণে
শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো আজি। নমস্কার। সীমা বিশ্বাস আমরা নব আনন্দে জাগার প্রেরণায় উদ্বুদ্ধ করেছেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে, ধন্যবাদ। আমরা আজকে সবাই এখানে শেষ করলাম এবং আগামী দিনে আপনাদের আমন্ত্রণ রইল।